দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। রাজনীতির মাঠে হঠাৎ করে যেন আবারও নারীর বিষয়টি সামনে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা যদি বলি যে আজকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন জামায়াত ইসলামের আমিন শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট বা সাবেক যে টুইটার, সেই অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে একটি পোস্ট করা হয়েছিল এবং এটি নিয়ে সারা দেশেই শোরগোল পড়ে যায়। পরে যদিও জামায়াত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তার ডিভাইসটি হ্যাক করা হয়েছিল, তারপরে কিন্তু আলোচনা থামিনি। আজকে আমরা সেই ঘটনার পরপরই আজকে দেখেছি যে নির্বাচন কমিশনে গিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে অভিযোগ করে আসা হয়েছে যে তাদের দলটির মহিলা বিভাগের বিভিন্ন জায়গায় ভোট প্রচারে গিয়ে তাদের দলের যারা নারী সদস্যরা আছেন তারা হামলার শিকার হচ্ছেন। এর আগেও আমরা দেখতে পেয়েছি বিশেষ করে জামায়াত ইসলামের পক্ষ থেকে নারীদের নিয়ে তাদের নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, এটি নিয়েও নানা শোরগোল ছিল। তো ভোটের রাজনীতিতে নারীর বিষয়টি মনে হয় আবারও সামনে চলে এসেছে। সেই সঙ্গে আমরা কথার লড়াই কিন্তু দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ভোট বানচালের কথা বলেছে, একদম শীর্ষ থেকে বলছে। তারেক রহমান কিন্তু এই 29 তারিখে বলেছেন যে ভোট বানচালের এখনও ষড়যন্ত্র হচ্ছে। আজকে দেখলাম যে জামায়াতের আমির তিনি নির্বাচনে গিয়ে একটি সমাবেশে গিয়ে বলেছেন যে নির্বাচন নিয়ে সন্ত্রাস চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ার করেছেন। সব কিছু মিলেই আসলে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলোচনা বিষয় ভোটের রাজনীতিতে নারী। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, পরিচিত হয়ে নেয়। আমার সঙ্গে আছেন জবানের সম্পাদক রেজাউল করিম রনি এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে দিয়ে শুরু করতে চাই, কারণ জামায়াত ইসলাম আপনাদের জোটসঙ্গী। আজকে জামায়াতের আমিরের অ্যাকাউন্ট থেকে একটি আপনি নিশ্চয়ই পড়েছেন, আমি আর না পড়ি, সেই একটি টুইট করা হয়েছে। যদিও জামায়াতের পক্ষে পরে বিবৃতি দেওয়া হয়েছে যে এটি একটি তাদের ডিভাইসটি হ্যাক করা হয়েছিল এবং বিএনপি থেকে যদিও এর ব্যাখ্যা বলা হয়েছে যে 9 ঘন্টা পর আপনারা এটা কেমনে টের পাইলেন, যে তারা বিশ্বাস করছেন না যে এটা হ্যাক হয়েছে। তারা বলছে আসলে দিয়েছিলেন, কিন্তু পরে এটি মানে বিরূপ মন্তব্যের কারণে বা বিরূপ সমালোচনার কারণে পরে বলা হচ্ছে যে ডিভাইস হ্যাক করেছে, বিএনপির দাবি এটি। এবং এর আগে আমরা আল জাজিরার একটা ইন্টারভিউ দেখেছি, সেই ইন্টারভিউতেও কিন্তু জামায়াত আমির যেসব কথা বলেছিলেন এই কি বলে এই যে পোস্টটি তিনি করেছেন সেখানে একটি শব্দ ছাড়া বাকিগুলো প্রায় একই রকম আমরা দেখেছি। সব কিছু মিলে আপনি একজন নারী রাজনীতিবিদ হিসাবে জামাত ইসলামের এই অবস্থান, নারী বিষয়ে অবস্থানটা আপনি কিভাবে দেখছেন? এবং আপনারা যদি জিতে সরকার গঠন করেন জামাত ইসলামের সাথে, তাহলে আসলে নারী হিসাবে, রাজনীতি হিসেবে আপনার অবস্থানটা কি হবে তাহলে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি তো একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন, কয় মিনিট সময় পাবো এটা বলে দিলে ভালো হতো, কারণ উত্তর যদি দিতে যাই তখন আবার অর্ধেক কথায় আরেকজনকে দিয়ে আরেকজনের কাছে চলে যেতে হবে হয়তো আপনার। তো ছোট ছোট করে উত্তর দিই। প্রথমত এটা স্পষ্ট করতে চাই যে জোটসঙ্গী হলেও আমরা একটা আলাদা রাজনৈতিক দল এবং এই প্রথমবার প্রত্যেকটা রাজনৈতিক দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করছে। কোনো কোনো রাজনৈতিক দল হয়তো নিজেদের সক্ষমতা বা ভবিষ্যৎ বিবেচনায় ভালো মনে করেছে অন্য রাজনৈতিক দলের সাথে মার্জ হয়ে অন্য প্রতীকে নির্বাচন করছেন, কিন্তু আমরা তো নিজ প্রতীকে নির্বাচন করছি। দিস ইজ আ সাইন যে আমরা জোটসঙ্গী হলেও আমাদের নিজস্ব রাজনীতি আছে এবং বর্তমানে অন্যান্য সকল রাজনৈতিক দলের আগে আমরা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। সেখানে নারীদের ব্যাপারে আমাদের স্পষ্ট কি ধারণা, কি প্ল্যান, সেটা আমরা স্পষ্ট করেছি। দলীয় অবস্থান যদি জানতে চান, পার্থক্য করতে বললেন তো, জামাতে ইসলামের যে অবস্থান সেইটার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আপনি একটা কথা বলেছেন আমার কানে খুব কঠিনভাবে লাগলো সেটা হচ্ছে আপনি বলেছেন যে আল জাজিরার বক্তব্য এবং টুইটারের যেই পোস্ট যেটা হ্যাক হওয়ার কারণে পোস্টটা এসছে বা সেখানে একটা শব্দ বাদে অন্য শব্দগুলো প্রায় এক। এই কথাটা যে কত ভয়ঙ্কর, মানে আমি একজন নারী হিসাবে আমার কাছে ভীষণ কষ্ট লাগলো যে এই একটা শব্দর কিন্তু অনেক অনেক কিছু পরিবর্তন করে দেয়। যেই শব্দটা ওখানে লেখা আছে সেই শব্দটা ওনারা আজকে দেখলাম প্রেস কনফারেন্স করে ওনারা কিভাবে হ্যাক হয়েছে, কিভাবে ফিশিং হয়ে রিকভার করেছে, কি হয়েছে সব বলেছে। ধরেন রাজনীতিটা করতে এসেছি বলে বা জোট করেছি বলে আপনি আমাকে এই প্রশ্নগুলো করছেন, তো এই ধরনের ঘটনা যখন নারীর প্রতি হয় তখন আমরা যারা সচেতন, রাজনীতি সচেতন নারী
বা সাধারণভাবে অন্য নারীদের প্রতি দায় থেকে আমাদের চোখ কানটা আর একটু বেশি খোলা রাখতে হয়, তখন আরও বেশি স্ক্রুটিনাইজড হয় এই ইস্যুতে। তা আমি এটা নিয়ে আরেকটু খাটলাম যে কি ব্যাপার, মানে ওনারা কি বলছে, অন্যরা কি বলছে, আমরা একটু দেখি। আর আমরা যখন নারীদের সাথে কথা বলতে গিয়েছি, সারা বছর তো রাজনীতি করতে আসার পরে আজ পর্যন্ত নারীদের নিয়ে অনেক কাজ করা হয়েছে, উঠান বৈঠক করেছি, ওনারা কি চান। মোটা দাগে বাংলাদেশের নারীরা চায় নিরাপত্তা এবং তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা, মর্যাদা। এখন এই মুহূর্তে বাংলাদেশে 12,76,00,000 ভোটার, তার মধ্যে নারী ভোটারই আছে 6,28,00,000। এখন আমার কাছে যে জিনিসগুলা অবাক লাগে সেটা হচ্ছে, কোনো রাজনৈতিক দলই কি আসলে নারীদেরকে প্রপারলি রাজনীতিতে অ্যাকোমোডেট করার জন্য রেডি? বলেন তো। একমাত্র জাতীয় নাগরিক পার্টি এবং গণসংহতি আন্দোলন ছাড়া কেউই কিন্তু জুলাই সনদে যে 5%-এর যে ক্যাপটা দেয়া আছে সেটা ফুলফিল করে নাই। এখন আমি কোনো রাজনৈতিক বক্তব্য বা উদাহরণ দিতে গেলে তখন বলবেন যে কি ওকে বকছো কেন, তাকে বকছো কেন। শুনেন, বাংলাদেশে ন্যাশনাল সিটিজেন পার্টি আসার আগে সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শের ছিলেন, তাই না? তো আমাকে তো দেখতে হবে যে আমি পূর্বের ইতিহাস এবং বর্তমান ইতিহাসে বাংলাদেশের নারীরা যেইভাবে মর্যাদাটা চায়, আমি কি চাই। আপনি আমাকে নারী হিসেবে আলাদা ট্রিট করেন, নাকি আপনি আমাকে মানুষ হিসেবে আমার সেই মর্যাদাটা নিশ্চিত করেন। আমি কার কাছ থেকে ওই নেগেটিভ ভাইবটা পাই যে আমাকে আপনি আমার মর্যাদাটা দিবেন না, সেইটা আমাকে অ্যাসেস করতে হবে। আমার দলের দিকে যদি আমি তাকাই, আমি যখন নাহিদ ইসলামের সাথে কথা বলি, কোনো না কোনো সময় আমাকে নাহিদ ইসলাম নিজে বলেছেন যে আপনিও একদিন আমার চেয়ারে আসতে পারেন, এইভাবে কাজ করবেন। আবার দেখেন, আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলো কিন্তু নারীদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং ডিসিশন মেকিংয়েও নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি যখন রাজনীতি করতে আসিনি, যখন শুধু নাগরিক কমিটিতে ছিলাম, তো রাজনীতি করার বিষয়ে তো কথা হয়েছে যে এই যারা সেন্ট্রাল তো আমি জাস্ট এটা বলে শেষ করি। আমি প্রশ্ন করেছিলাম যে আমার কি প্রশ্ন করার অধিকার থাকবে, বা আমি একজন আইনজীবী হিসেবে বা নারী হিসেবে না, আমি একজন দলের ওয়ান অফ দ্য মেম্বার হিসাবে দলের স্বচ্ছতা বা দলের যে কোনো বিষয়ে কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে। তখন আমি চাকরি করতে গেলেও এই কথাটা বলি, কারণ আমার বসদেরকেও এই কথাটা বলি যে ডোন্ট ট্রিট মি অ্যাজ আ ওমেন। ওকে, ঠিক আছে। আমি একটু রেজাল্ট করিম রনি, আপনি এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে পারি। এই সব কিছু সারাদিনে তো এইটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ওনার। ধন্যবাদ। যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম। দেখেন, আমি একটা বই পড়তেছি এই মুহূর্তে আমার হাতে, সারাউন্ডেড বাই লায়ার্স। খুব ইন্টারেস্টিং, এবং এখানে একটা চ্যাপ্টার আছে হাউ টু কনস্ট্রাক্ট এ বিলিভেবল লাই। আমার মনে হয় এটা পড়ার দরকার ছিল তাদের প্রেস কনফারেন্সে যাওয়ার আগে। মিথ্যা অনেক সময় বিশ্বাসযোগ্য করে পরিবেশন করা হয় পলিটিক্সে, এটা আমরা জানি, এবং হাসিনা এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। ফলে আপনি যতই চেষ্টা করেন হাসিনার ধারে কাছে যাইতে পারবেন না। এবং তারা ব্যাখ্যা দিছে টুইটার হ্যাক হয়েছে, বলছে ডিভাইস হ্যাক হয়েছে। হ্যাঁ, তো পরে একটা জরিপ দেখতেছিলাম আমি, একটা পত্রিকা, দৈনিক পত্রিকা জরিপ করেছে যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ডিভাইস হ্যাক হয়েছে, আপনারা এই বিষয়টির সাথে একমত কিনা। হ্যাঁ না প্রশ্ন ছিল। 37,000 সামথিং লোক ভোট দিছে, তার মধ্যে 90% লোক এটাকে মিথ্যা মনে করে, 10% লোক বিশ্বাস করছে যে এটা হ্যাক হয়েছে। সো আমি জামাতের ব্যাপারে সমালোচনা ছাইরা দিছি, কারণ জামাত তো রাজনীতি করে না, করে পলিটিক্স। তো আমার পলিটিক্স নিয়ে আগ্রহ নেই, আমার আগ্রহ রাজনীতি নিয়ে। তো এই জন্য আমি জামাতের কোনো সমালোচনা করি না, আর অন্যান্য বিষয় তো আছেই। তো এখন যেটা হইল যে আপনার হাসিনার আমলে একটা জিনিস আমি শিখছি, অন্য কিছু না হইলেও, সেটা হলো হাসিনার আমলেও কিন্তু এবং এই যে বিলিভেবল বিশ্বাসযোগ্য মিথ্যা উৎপাদন করা হইতো, হ্যাঁ, মিডিয়া, সাংবাদিকতা, বুদ্ধিজীবিতা মিলায় একটা প্যাকেজ হাজির করা হইতো। সো এইটার বিপক্ষে বিএনপির লোকজন এবং যারা গণতান্ত্রিক মনার লোকজন, তারা দুমায় এনার্জি খরচ করতো। তারা প্রমাণ করার চেষ্টা করতো তারা সত্য, হ্যাঁ, তারা মিথ্যা বলছে, তাদের পজিশনটা সত্য। এইটা করে 15 বছর সময় নষ্ট হয়েছে। আমি এই এনার্জিটা আর নষ্ট করতে চাই না। মিথ্যার বিরুদ্ধে জবাব দিয়ে ওটাকে রেশনাল করতে চাই না। আপনি বুঝতে চাই, সাদা চোখে বোঝা যায়, এটার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনার যেটা মিথ্যা সেইটাকে নিয়ে আপনি সেটা ঢাকার জন্য আপনি অনেক কজ, ফলস রেশনালিটি, মানে যেটাকে বলে যে মিথ্যা যুক্তি। কেন মনে হচ্ছে মিথ্যা? আমার কাছে মনে হচ্ছে না। আমি জরিপের কথা বললাম। আচ্ছা, কালবেলা পত্রিকার জরিপ আমি দেখে আস্তে আস্তেই দেখতেছিলাম আমি যে পাবলিক রিঅ্যাকশন কি বলে। 90% লোক মিথ্যা বলতেছে। তো 90% লোকের মধ্যে আমি একজন হইতে পারবো না, নাকি এই জন্য আমি দালাল হয়ে যাবো? হ্যাঁ,
এই দলের আর আপনি যদি কোনো জামাতের কোনো সমালোচনা করেন তাহলে কিন্তু আপনি দালাল, নিরপেক্ষ না। শুধু এই দলের পক্ষে থাকলে আপনি নিরপেক্ষ। এটা হলো 5 তারিখের পরের সায়েন্স। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তারা এইভাবেই ফ্রেম করে। সো এইটাকে আমি অ্যাবসলিউট মিথ্যা মনে করি, এবং নারীদের বিষয়ে তাদের পজিশন এরকমই। এটাতে অবাক হওয়ার কিছু নেই। একটা দল, আপনি তার যদি ম্যানিফেস্টোটা পড়েন, সেই ম্যানিফেস্টোটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে জামাতের মানে আমির যা বলছেন, আল জাজিরা ইন্টারভিউর কথা বললেন, এবং এখানে এই শব্দটা তো অবশ্যই এটা উচ্চারণ করা যাচ্ছে না, যে শব্দ আপনি তো বুঝতেই পারছেন, এটা নিয়ে আলাপ করার কিছু নেই। সো এটাই তাদের, এই শব্দটা আসলে অবচেতন মনে বাইরে হয়ে যায় না, যেমন আমার মাঝে মাঝে রাগ বাইরে হয়ে যায় না টকশোতে। হ্যাঁ, অবচেতন রাগ কন্ট্রোল করতে পারি না, তো অবচেতনে বাইরে হয়ে গেছে শব্দটা। হ্যাঁ, তো আরেকটা পজিশন যেটা তাদের। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা বলি, এখানে জামাত ইসলামী পক্ষ থেকে বলা হচ্ছে যে এই টুইটটি যখন করা হয়েছে তখন তিনি মুন্সিগঞ্জে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন, কাজেই তিনি আসলে এই টুইটটি করতে পারেন না ওই সময়টা। আরে বাবা, একটা টুইটার কি এই যে তারেক রহমানের টুইটার, বা ধরেন এনসিবির নাহিদ ইসলামের যে ফেসবুক পেজ, এটা কি নাহিদ ইসলাম ব্যক্তি নাহিদ চালায়, ফিজিক্যাল ব্যক্তি চালায়, না পলিটিক্যাল পজিশন চালায়? একটা কমিটি আছে, বডি আছে, তার বক্তব্যটা পার্টি পজিশন। আমিরের বক্তব্য এটা ব্যক্তি আমিরের, ধরেন এই বক্তব্যটা আমির দিল, হ্যাক হয় নাই সাপোজ ধরেন, হ্যাঁ, হ্যাকের এই বিতর্ক রাখবা, তারপরে সে কি বলতো? হ্যাঁ, যেমন ধরেন এই যে মিডিয়াতে হামলা করা হইলো, হামলা করার আগে তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যারা প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়েছে সেগুলো যখন, এবং তারাও বিচারের দাবি জানাইলো এবং নিন্দাও জানাইলো, ফলে তাদের নেতাকর্মীদের দিকে যখন আঙ্গুর তোলা হলো যে আপনাদের নেতারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর যারা হ্যাঁ নির্বাচিত প্রতিনিধি হয়েছে, তারা তো প্রকাশ্যে হুমকি দিয়েছে এগুলো ডিস্ট্রয় করার জন্য, তখন বললে এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য। ফলে আপনি ম্যানুপুলেটিং ফ্যাক্ট এবং ম্যানুপুলেট করার যে এই যে ক্যারিশমা, এটা তো নতুন কিছু না। এই জন্য আমি বলতেছি মিথ্যা নিয়ে আলাপ করতে হয় না, এটা অ্যাবসুলেট লাই, এটাই তাদের পজিশন। এবং এটা যদি মেয়েরা না বুঝে, মেয়েদের ব্যাপারটা শুনেন, মেয়েদের ব্যাপারে আমি বলবো যে এটা মেয়েরাই যথেষ্ট ভালো বোঝার জন্য। হ্যাঁ, এবং নারীদের প্রশ্নটা সবসময় বাংলাদেশের ট্র্যাজেডি হলো পুরুষরা বুঝিয়ে দেয়, পুরুষরা ঠিক করে দেয় যে কোনটা নারীর ভালো কোনটা নারীর মন্দ। এইটা আমি মনে করি যে অ্যাবসুলেটলি অন্যায়, এটা করা উচিত না। নারী আমার কাছে হলো একটা সভারেন এন্টিটি, একটা সার্বভৌম এন্টিটি, সে তার ভালো মন্দটা আমার চেয়ে অনেক ভালো বুঝে। সো আমি হয়তো অনেক বেশি নারী দরদি, কিন্তু আমি ওইটা ওই লেভেলে বুঝবো না। যেহেতু আমি ওই লেভেলে বুঝবো না, ফলে আমি ওই সভারেন্টিটা স্বীকার করি যে এটা তার ভালো মন্দটা সে বুঝবে, আমার বাইরের থেকে বুঝে দেওয়ার দরকার নেই। আমি হয়তো তার চেয়ে ভালোই বুঝবো, কিন্তু আমার ভালো বোঝাটাও তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। অ্যাপ্রোপ্রিয়েট হবে সে নিজে যদি তারটা ঠিক করে নেয়। এটা হলো আমার পজিশন এই ব্যাপারে। কিন্তু পলিটিক্যালি আপনি যদি জামাতের বিষয়ে যে প্রশ্নটা করলেন, এইটাই তাদের পজিশন হওয়ার কথা। এতে আপনারা অবাক হচ্ছেন কেন? এইটা দেখে আমি অবাক হচ্ছি। অবাক হওয়ার তো কিছু নেই, এইটাই তাদের পজিশন। এইটা না হইলেই বরং অবাক হইতেন। আর শব্দটা যেটা, ওইটা অবস্থিতনে বাইরে হয়ে গেছে এটা। আর বাকি যেগুলো এটা কাভার আপ দেওয়ার জন্য মিথ্যাচার, এবং যেটা মিথ্যাচার ওইটার পিছনে এনার্জি নষ্ট করে ওই যে 15 বছরের অভিজ্ঞতা কইরা ওইটাকে আর যৌক্তিক করতে চাই না, ওইটাকে আর প্রাসঙ্গিক করতে চাই না। মিথ্যার বিরুদ্ধে জবাব দিতে হয় না, দিলে ওইটা শক্তিশালী হয়। তো না দিলে ওটা সাইলেন্স, ওটা তারা বুঝবে, জনগণ বিচার করবে। এই যে আমি একটা জরিপের কথা বললাম, নারীরা বুঝতেছে, তাদের সঙ্গে যারা আছে, তাদের বাইরেও বিপুল নারী আছে। হ্যাঁ, যে আমার সহ আলোচক বললো, হ্যাঁ 6 কোটির মতো ভোটার নারী আছে, এটা তাদের ব্যাপার, ওনারা বুঝবে। যারা নারীদের ব্যাপারে এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করে, সেই দল দ্বারা তারা শাসিত হবে কিনা এটা সিদ্ধান্ত নারীরা নিবে। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য রাখার সুযোগ নেই। হুমায়ুন, আপনারা যখন নির্বাচনী প্রচারে যান, যখন যেহেতু আপনাদের নির্বাচনের সঙ্গী জামাত ইসলাম, তাদের নারী নিয়ে আমি অবস্থান, যদি আমি এই টুইটের কথা বাদই দিই যে ধরে নিচ্ছে হ্যাক হচ্ছে, তারপর যে তাদের যে নারী নিয়ে যে তাদের অবস্থান, যে কোনো সময় নারীরা তাদের দলের শীর্ষ পদে যেতে পারবেন না, এবং তাদের নারী নেত্রী আজকে প্রেস কনফারেন্স দেখুন তারা মেনেও নিয়েছেন যে হ্যাঁ আমরা শীর্ষ পদে যে আমরা মেনে নিয়ে রাজনীতি করছি সব কিছু। এই বিষয়গুলো নিয়ে নারীরা আপনাদেরকে কোনো প্রশ্ন করে, বা এই বিষয়ে আপনারা প্রশ্নের সম্মুখীন হন কিনা? যেহেতু আপনারা গিয়ে তো মানে দাঁড়িপাল্লাকে পক্ষে ভোট চাইতে হয়। এখন ধরেন এই প্রশ্ন শুধু মিডিয়াই করে, সাধারণ মানুষ করে না। আচ্ছা, কারণ আমরা যখন যাই, আমাদের সাথে জামাত ইসলামের যেই বোনেরা বোরকা পরে তারাও যায়, আবার আমাদের ওয়েস্টার্ন পরা বোনরাও যায়। সবাইকেই মানুষ আদরে গ্রহণ করছে, মানুষের কথা শুনছে। আমরাও তাদের কাছে জিজ্ঞেস করছি যে আপনারা কি চান। ওই যে বললাম, নারী চায় নিরাপত্তা, নারী চায় মর্যাদা। এখন কিছু জিনিস আমার সব রাজনৈতিক দলের কাছেই জানার আছে। একতরফাভাবে আমি একজনের সাথে, ধরেন আমি যদি জামাতের সাথে জোট না করে বিএনপির সাথে জোট করতাম, তাহলে তো আমাকে অনেক কিছু জানতে হতো। আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। একটা টক শোতে আমি প্রশ্ন করেছিলাম যে সদ্য বহিষ্কৃত বিএনপির একজন নেত্রী, ওনাকে আমরা দেখেছি যে টক শোতে উনি প্রচণ্ড স্ট্রংলি
উনি আওয়ামী শাসনামলের বিরুদ্ধে কথা বলেছে এবং আমি বলেছি যে উনি টকশোতে বড় বড় কথা বলা ছাড়া উনি আর কি করেছে, কি নির্যাতন সহ্য করেছে। আমাদের পরিবারের মানুষরা জেল জুলুম খেটেছে, ঘরে থাকতে পারে নাই, নানান অত্যাচার সহ্য করছে। আমাদের পরিবারের মানুষরা তো এত সুবিধা পায় নাই যেটা উনি পাইছে। ধরেন এই কথাটা আমি বলছি, তাতে করে উনি এত বেশি ক্ষিপ্ত হইলেন। উনি বিএনপি করেন, আমার সহ-আলোচক যিনি ছিলেন। এখন ভাই যদি রাজনৈতিক পরিচয় দিতেন তাহলে হয়তো ভাইকেই জিজ্ঞেস করতাম যে আমার ওই সহ-আলোচক বিএনপি পরিচয় দিয়েছেন এবং উনি এই আচরণটা করেছেন, তাইলে হয়তো ভাই কাছ থেকেই উত্তরটা পেতে পারতাম। কিন্তু উনার যেহেতু রাজনৈতিক পরিচয়টা উনি দেন না বা নাই, সেই কারণে হয়তো আমি ওনার কাছে জিজ্ঞেস করতে পারবো না। বাট জনগণের কাছে আমার জানার আছে এবং ওই দলটার কাছেও জানার আছে। ওই ভদ্রলোক 1.5 মিনিটে আমাকে 6 বার একদম অত্যন্ত কুরুচিপূর্ণ একটা শব্দ উচ্চারণ করে আমাকে গালমন্দ করলেন এবং আমাকে যা তা ভাষায় বলল, মেরেছে আবার মারবে। শুধু তাই না, অফলাইনে উনি আমাকে তুই তুকারি করে বলছে। আমি যখন বললাম যে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ফর দিস, ইউ ক্যানট রিপ্রেজেন্ট আ পার্টি অ্যান্ড ইউ বিহেভ লাইক দিস, অ্যান্ড হি সেইড তোর বাপকেও চিনি, তুই তুকারি করছে আমাকে। আচ্ছা, ওইটার জন্য কিন্তু আমি দেখলাম না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলের থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন, দেখেন কষ্টের জায়গাটা কোন জায়গাটা আপনি বুঝেন, সেই দল থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। আচ্ছা, গেল কিছুদিন পরে দেখলাম একটা সভায় উনি বলছে যে যারা নাকি হিজাব নিকাব করে, ভাই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনার বাড়ির আত্মীয় স্বজন মা বোনরা, এখানে আমার আরেকজন ভাই আছে হিজাব নিকাব করে না, এরকম মা বোন নাই বা ছিল না। উনি বললেন যে নিকাব করা মহিলারা নাকি, শব্দটা আমি জানি না, আমি কিভাবে বলবো আমি জানি না, হিজাব করা মহিলাদেরকে উনি পতিতাদের সাথে তুলনা করেছে নিকাব করা মহিলাদের সাথে। তারপরেও কিন্তু উনার ব্যাপারে উনার দল কোনো ব্যবস্থা নেয় নাই। এবং মিডিয়াতে যখন এটা নিয়ে আলাপ করি তখন মিডিয়া থেকে এটা জানতে পারি যে উনার দল থেকেই নাকি ওনাকে বিভিন্ন টক শোতে বা বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করতে রেকমেন্ড করা হয়। ওয়্যারেজ আমি মনে করি যাদের দলীয় পরিচয় না থাকলেও তারা ওই দলটাকে রিপ্রেজেন্ট করে বা ওই দলটাকে ডিফেন্ড করে, তারা অনেক বেশি ভালো, কারণ তারা পড়ালেখা করে সত্য কথাটা বলতে চায়। কিন্তু যারা মিথ্যা কথা বলে বা এই ধরনের নারীর প্রতি সহিংস আচরণ করে, একটা জায়গায় জামাতের নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের, ডাকসুর ওদেরকে খুব এই একই শব্দ উচ্চারণ করে খারাপ কথা বলেছে এবং আমরা প্রতিবাদ করেছি এবং জামাত তাকে তার দলীয় অবস্থান থেকে সরিয়ে নিয়েছে। কিন্তু একই সময় দেখলাম বিএনপি আরেকজন নেতা বলছে যে কি ছাত্রী সংস্থা জামাত, এখন সমস্যা কি জানেন, ধরেন আমি যখন তার সাথে দলীয় কাজে যাই, আমি তো পর্দা করি, কিন্তু আমি তো এটা আমার নিজের ধর্মীয় শিক্ষা, আমি তো জামাত করি না। তাহলে আমি যে তার সাথে গেলে আমি হেনস্থা হব না, সে যে বলছে ছায়া খুলে ফেলাবে, আল্লাহ মাফ করুক, এটার কি বিচার করছে? তাইলে ধরেন আপনি কি জামাত ইসলামের চেয়ে বিএনপি নারীর প্রতি অবস্থান নিয়ে বেশি শঙ্কিত? আমি তুলনা করছি না। আচ্ছা, আমি দুই দলকে, আমি কিন্তু প্রথমেই বলেছি, আমি কিন্তু দুই দলের দোষী বলেছি। আপনি আমাকে বলতে পারবেন না যে আপনি কার কম কার বেশি বলছেন। কেউ নারীকে নেতৃত্বস্থানীয় অবস্থানে দেখতে রাজি না, এটা তার ধর্মীয় অবস্থান। এখন বাংলাদেশের ভাই একটা কথা বলেছেন যে বাংলাদেশের নারীরা সিদ্ধান্ত নেবে যে তারা ওই দলকে নেতৃত্বস্থানীয় জায়গায়, একদমই। এখন আমার যেটা ভাই একটা কথা বলছেন আমার কাছে একটু অবাক লাগছে, উনি জামাতের ম্যানিফেস্টোর কথা বলছেন, ওইটা আমি দেখি নাই। আবার অনেক জরিপের কথা বলছেন, জরিপের কথাটাও আমি ওইটা আসলে ওই টপিকটাই আমার না। বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে যে আদতে কোনো দলই নারীদের নিয়ে সেভাবে ভাবে নাই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা লাইন বললে বিরতি দেন। ধরেন যখন আমরা 100 নারীদের সরাসরি নির্বাচন চাইলাম, কেন চাইলাম? কারণ এই যে সমাজের নোংরামিগুলো আছে, যে নারীদেরকে দেখলেই তাদের মাথা গরম হয়, কেউ ধর্ম নিয়ে কথা বলে, কেউ নারীদেরকে কেন ঘরে ঘরে যায় মানুষকে সরাসরি কথা বলার সুযোগ পাবে এটা নিয়ে কারো অ্যালার্জি হয় দেখে মাইরে টাইরে দেয়, নিকাব খুলে ফেলে, লাথি মারে, মাথার মধ্যে কোপ মারে, এরকম নানান রকম। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে এক মা বোনকে গ্রাম ওখানকার বিএনপি নেতারা বলছে যে তোরা এত বড় সাহস, তুই বাড়িতে স্বামীর সন্তানের সেবা না করতে বাড়িতে যায় কেন ভোট চাইতেছো? যেগুলো মানুষ দেখতেছে না। ধরেন এই কাজটা যারা করেছে, এই কাজটা তো করতে পারতো না যদি 100 আসনের নারী সরাসরি নির্বাচন করতো, তাদের বাধ্য হতে হইতো। আমরা কথা বলবো, নারীকে রাজনীতিতে দেখতে তারা বাধ্য হইতো। আমরা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, বলেন। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম আমজাদ, রাজশাহী থেকে। জি, আমজাদ সাহেব বলেন। আমার প্রশ্ন এনসিপির আপার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আমজাদ, রাজশাহী থেকে। জি, বলেন। আমার প্রশ্ন এনসিপির আপার কাছে। তাদের ছাত্র নেতারা কিছুদিন আগে ছাত্রলীগ করছে হলে থাকার জন্য,
আর এখন নির্বাচন করার টাকা হলো কোথায়? আর 2 নম্বর প্রশ্ন হলো, আমি একটা সাধারণ জরিপ করছি 200 মানুষের মাঝে, ছাত্রদের মাঝে, যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যদি লোক থাকে তাদের দলে, তাহলে তাদের আরো ভরাডুবি হবে। আর সারার মতন মেয়ে যদি তাদের কাছে থাকতো তাহলে আরো তাদের ভোট বাড়তো। জি, ধন্যবাদ আমার বিষয়টি রেজাল্ট করিম রনিয়া। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা, নাহলে অন্য প্রশ্ন আসবে আমি। না, এখানে এখানে দুইটা জিনিস আছে। আপনি ধরেন ভোটের আগে বাড়ি বাড়ি নারীদের পাঠাচ্ছেন ভোট চাওয়ার জন্য, কিন্তু তাদের প্রার্থী হওয়ার কোনো রাইট নেই, কিন্তু ভোট চাওয়ার রাইট আছে। এটা একটা ফ্যাসিনেটিং কন্ট্রাডিকশন। আর একটা হলো যে ধরেন আপনি বিকাশ নাম্বার, তারপরে হলো ভোটার আইডি সংগ্রহ করা শুরু করছেন আগে থেকে, হ্যাঁ, ফলে মানুষ এটাকে খুব খারাপভাবে নিলে আপনার সমস্যা। হ্যাঁ, তো আরেকটা হলো যে পলিটিক্যাল ইউজ অফ জেন্ডার অ্যান্ড হিজাব নিকাব। আপনি আসলে হিজাব নিকাব মিন করেন না। মিন করলে আপনি যেটা হতো যে তাহলে আপনি স্ট্যান্ডে একই রকম থাকতো, কিন্তু আপনি ভ্যারি করে। যেখানে সেকুলার হওয়া দরকার আপনি সেকুলার হয়ে যাচ্ছেন, যেখানে করা দরকার সেখানে আপনি সব প্রচণ্ড হিজাবপন্থী হয়ে যাচ্ছেন। সো এটার কারণে মানুষ বুঝে যে আপনি বেসিক্যালি একটা আলট্রা ফ্যাসিস্ট রাজনীতিটা করেন, পপুলিজম বেসড, ইমোশন বেসড, পলিটিক্যাল ইমোশন। আপনি পলিটিক্যাল ট্রুথ করেন না, মানে আপনি প্রেসক্রাইব করেন না, বা ট্রুথের উপর বেস করে আপনি পলিটিক্স করেন না। আপনি পলিটিক্সটা করেন হলো হাইপের উপর বেস করে। হ্যাঁ, এই জন্য তেমন গানের মধ্যেও আছে পাশা, খেলাধুলা, এগুলো কোনো সিরিয়াসনেস নেই, কোনো রাজনীতি নেই। সো এগুলো নিয়ে ওরকম সিরিয়াসলি কথা বলার কিছু নেই। আজকে নির্বাচন কমিশনে গিয়ে তারা অভিযোগ করে এসছে তাদের যে নারী কর্মীরা বিভিন্ন জায়গায় ভোট চাইতে যাচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে। সেই অভিযোগের আগে তো নির্বাচন কমিশনকে এটা নিষ্পত্তি করতে হবে যে ভোটার আইডি এবং বিকাশ নাম্বার নিবে কেন। অস্বীকার করেছেন তারা। অস্বীকার তো করতেই পারেন আপনি, পারবো একটু? আপনি তো অস্বীকার করতেই পারেন। তো আপনি ঠিক আছে ভাই, শেষ আপনি যখন এই অভিযোগগুলো আসবে, এগুলো তো আগে নিষ্পত্তি করতে হবে। ডেফিনেটলি অভিযোগ করবে, অভিযোগ নির্বাচন কমিশনে করবে না তো কোথায় করবে? নির্বাচন কমিশন তো অভিযোগ করার জায়গা। তো সেই অভিযোগগুলো ভেরিফাই করবে কে? ভেরিফাই করার জন্য আপনি তো সোশ্যাল মিডিয়াতে বট আইডি, ফেক অ্যাকাউন্ট, হাজার হাজার পেজ দিয়ে আপনি তো ছয় লাভ করে ফেলেন আগেই। আপনি তো ফ্যাব্রিকেটেড ফ্যাক্টস তৈরি করে সমাজের যে ট্রুথফুল কন্ডিশন, কোনটা সত্য কোনটা মিথ্যা, এইটা তো আপনার বুঝবার কন্ডিশনটা নষ্ট করে ফেলছেন। নষ্ট করার মধ্য দিয়ে আপনি কী করছেন? আপনি একটা কৃত্রিম হাইপ তৈরি করে ফেলতেছেন, যাতে আপনার পরিকল্পিত রেগিংয়ের অবস্থা সেটা যাতে সেদিকে যাতে আপনি মুভ করতে পারেন। ফলে এই জন্য আওয়ামী কাঠামোই দেখতেছি আমরা, এটা ইন দ্য অ্যানাদার নেম আওয়ামী লীগের আমরা দেখি নাই, দেখছি তো। ফলে এই জন্য এখন আওয়ামী লীগের সময় আমরা কি মনে করতাম যে আওয়ামী লীগ যেটা বলতেছে করবে তার উল্টাটা। যদি বলতো শান্তি সমাবেশ, বুঝতাম যে সন্ত্রাস করবে। একইভাবে এখন আপনাদেরকে আমরা একইভাবে দেখি, যেহেতু আপনার লায়ার, মিথ্যাবাদী কেউ বিশ্বাস করে না। যতই স্মার্ট হন আপনি, যতই জ্ঞানী হন, যতই মেধাবী হন, অসুবিধা নাই। ফলে আপনি যেটা বলেন সত্য হইলো তার উল্টাটা, আপনি অভিযোগ করেন, অসুবিধা নেই, কিন্তু আমরা ধৈর্য নিব কোনটা সত্য এটা মানুষ জানে। এই আমি বিভিন্ন দল থেকে দেখলাম, বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, জামাত ইসলাম পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের নারী কর্মীদের অনলাইনে যেভাবে হ্যারাসমেন্ট, নানাভাবে হ্যারাসমেন্ট। নারী লাগবে না, আমারই দেখেন আমার হাজার হাজার কার্ড আমার নামে, যে বক্তব্য দিই না, আমার একদিক দিয়ে বিএনপির দালাল বলতেছে, আবার আমার নামে আমি তারেক রহমানকে নিন্দামন্দ করতেছি, এগুলো প্রচার করতেছি। মানে এদের তো মানে বুদ্ধির কোনো শেষ নাই। সকালবেলা ওইটা ধরনের যে একটা কথা বলতেছি, এখান থেকে 10 সেকেন্ড নিয়ে বক্তব্য নিয়ে বানাই দিবে এমনভাবে, কয়টা দেখবেন আপনি? শত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাই হলো তাদের রাজনীতি। ফলে আমরা যে ক্রিটিক করতেছি, ধরেন আপনি জামাতের ক্রিটিক করেন বা বিএনপির ক্রিটিক করেন, ক্রিটিক করলে কে এঙ্গেজ হয় আমি এটা দেখবো। তাদেরকে এঙ্গেজ, আপনি ওর ক্রিটিক করলে আপনি গাদ্দার। আপনি 5 তারিখের আগে যার কোনো খবর ছিল না, সে আমার জুলাই গণঅভ্যুত্থান শিখাইতে আসবে। এই 5 তারিখের পরে এটা চলতেছে, তারপরে কোথায় যাবেন? এবং সে সবার আগে ভিকটিম কার্ডটা প্লে করবে। এর হাসিনার মডেল। এই জন্য আমরা বলতেছিলাম যে এই যে একটা নফসানিয়াত, আওয়ামী লীগ একটা নফসানিয়াত আকারে আমাদের মধ্যে ঢুকে গেছে। আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি চলতেছে দেশে, রাজনীতি আগের অবস্থায় আগেরটাই রয়েছে। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন একতরফাভাবে ঢালাওভাবে ভাই যেভাবে চিন্তা করেন, নারীরা সেভাবে চিন্তা করেন কিনা এটা আমার একটু চিন্তা আছে। একটা জিনিস যে ধরেন বাড়ি বাড়ি যাওয়া নিয়ে আমি আরও 2-3টা সমাবেশে দেখলাম যে সবাই জামাতের যারা নারী নেত্রীরা ওখানে ছিলেন ওনাদেরকে খুব ডিরেক্ট অ্যাটাক করলেন যে হ্যাঁ আপনারা বলছেন যে নারীরা নেতৃত্বস্থানীয় জায়গায় আমির হইতে পারবে না, কিন্তু আবার বাড়ি বাড়ি নারীদের পাঠান। এখন সমস্যা হচ্ছে যারা জামাতে ইসলামের নারী এখানে বাড়ি বাড়ি যাচ্ছেন, যে ওরা যারা জামাত করে তারা তাদের দলীয় দায়িত্ব পালন করছে। এখন উনি বাড়িতে যাবেন কি যাবেন না এটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই না? এখন ধরেন কে বাড়ি বাড়ি পর্দা করে যাচ্ছে না, সেইটা তো আপনি ডিসাইড করে দিতে পারেন না। ওনার দলীয় কার্যক্রম উনি করার স্বাধীনতা আছে কিনা, সামাজিক নিরাপত্তা আপনি দিবেন কিনা, সেইটা হচ্ছে প্রশ্ন। আবার আমার আরেকটা জায়গায় খুব অবাক লাগে যে কিভাবে এই জিনিসগুলোকে আসলে নাকচ করে দেয়া হয়। এই যে ধরেন সহজ স্বাভাবিক দৃষ্টিতে আপনারা যখন দেখেন যে নারীদেরকে একেবারে ফিজিক্যালি অ্যাটাক করা হচ্ছে, তখন আপনি সেটাকে নর্মালাইজ করেন অন্য কথা দিয়ে,
কোনোভাবেই এটা নর্মালাইজ হতে পারে না। দিস ইজ আ ক্রিমিনাল অফেন্স। আমাকে একটু সময় দিতে হবে ভাই, কারণ আমি আসলে বল, please। আমি মাত্র 2 মিনিট ধরে কথা বলছি, আমি দেখছি। কারণ আপনি কোনোভাবেই, সেটা যেই দলের নারী হোক না কেন, যেই পোশাকই পরুক না কেন, যেই কথাই বলুক না কেন, কোনো নারীর প্রতি আপনি সহিংস হইতে পারেন না, সেটা ভার্বালিও না, ফিজিক্যালি কোনোভাবেই না। এইটা সবার জন্য সমান। এবং কেউ ভার্বালি অ্যাবিউজ করে বলবে যে কি এটা ঠিক হয় নাই, ওইটা করছে সেটা করছে, আবার কেউ ফিজিক্যালি অ্যাবিউজিভ হয়ে বলবে যে কি ওরা কেন বাড়ি বাড়ি ভোটার নাম্বার চাইছে। গত দিন আমরা দেখেছি নারায়ণগঞ্জের এক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশন এটা নিয়ে অ্যাকশন নিয়েছে, যে একজনকে টাকা দিয়েছে একজন প্রার্থী, সেটা নিয়ে কিন্তু অ্যাকশন নিয়েছে। এখন আপনারা, আমি তো দেখেছি অনলাইনে, আমি স্পষ্ট দেখেছি যে বিএনপিরও কর্মীরা মানুষদেরকে টাকা দিচ্ছে, নগদ টাকা দিচ্ছে, ভিডিও অনলাইনে দেখেছি। এখন অনলাইনে দেখেছি, এটা বলবে কি যে অনলাইন সয়লাভ করে ফেলেছে। তাইলে একটু আগে যে কালের কণ্ঠের জরিপের কথা আমার ভাই বলছিলেন, সেই জরিপটাও তো অনলাইনেই এসছে, তাই না? কালের কণ্ঠ পত্রিকায় এসেছে অনলাইনে। আচ্ছা, এখন এই পত্রিকায় যে কে জরিপের অংশগ্রহণ করলো সেটাও একটা বড় ব্যাপার। আপনি দেখেন, আপনি ঢালাওভাবে যেই জিনিসটা চোখে দেখা যাচ্ছে সেটাকে নাকচ করলে আপনি এই অন্যায়গুলোকে বৈধতা দেওয়া হয়, আপনি এটা করতে পারেন না। আপনার উচিত, আপনি যদি দলের ভালো চান, যেই লোকটা বিএনপির ভালো চায়, যেই লোকটা বাংলাদেশের রাজনীতির সুষ্ঠু পরিবেশ ফেরত আসুক এইটা চায়, তার উচিত দুই দলকেই স্পষ্ট বার্তা দেয়া যে তোমরা কেউই এই কাজ করতে পারো না। আবার সত্য অসত্যর বিষয়ে যেই প্রশ্নটা, দেখেন এখানে আমি যে এই লাইনে বক্তব্য দিচ্ছি আর এই বক্তব্যের সাথে কোনো সম্পর্ক নেই, মিলও নাই, ফলে এটা আমার রেসপন্স করার সুযোগ নেই। আমি একবারও পর্দার কথা বলি নাই, আমি বলছি পলিটিক্যাল ইউজ অফ হেজাব এন্ড নেকাব, এটা যেই দলই করুক। হ্যাঁ, আমি তো ওনার রেফারেন্সে কথা বলি নাই, তো ফলে এটা আমি উনি যেটা বলেছেন, আমি একটু আপনাকে তাও ক্লিয়ার করি ভাই, আমি যেটা নিয়ে আপনাকে বলেছি, আপনার সাথে আমার কোনো আর্গুমেন্ট নেই। আমি যে লাইনে কথা বলছি আপনি অন্য লাইনে কথা বলছেন। আমি আপনাকে আপনার কথা বলি, আমি আমার কথা বলছি। আমার বক্তব্য স্পষ্ট, সেটা হলো যে আপনি পলিটিক্যাল ইউজ, রাজনৈতিক কারণে এটা ব্যবহার করছেন, এটা মানুষ দেখছে। এবং এখানে টলারেন্সির পরিবেশটা নষ্ট করা হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। অনলাইনে বট আইডি, ফেক অ্যাকাউন্ট এবং ওই শত না, শুধু হাজার হাজার এই মিম পেজগুলোর মধ্য দিয়ে, ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্য দিয়ে আপনি তারেক রহমানের এমন কোনো বক্তব্য দেখাতে পারবেন না যে বক্তব্যটাকে মেনুবারিং করে তারা প্রচার করে নাই। মানে হাজার হাজার ফটো কার্ড ছাড়া হয় না, একটাও দেখাতে পারবেন না, যেটা বলে নাই সেটা টুইস্ট করা হয়। এবং আরেকটা ফ্যাশন এখানে, ধরেন আপনি একটা দলের সমালোচনা করলেন, সাথে সাথে বিএনপি কত খারাপ এটা প্রমাণ করার এজেন্ডা নেমে পড়বে। তার জন্য যত রকম তথ্য দরকার, ইস্যু সেটা থাকুক বা না থাকুক, আপনি ধরেন তার বিষয়ে কথা বলবেন, ওকে গরু সে আপনার যে আগে পুকুরে নামাই দিবে, হ্যাঁ, তারপরে রচনা লেখা শুরু করবে। ফলে এইটা আপনার, এটা হলো সেন্সরশিপের একটা নিউ মডেল। আপনি যখন প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ যাবেন, আপনি যখন জনগণকে মেনুভারিং করবেন, এটা এইভাবে কনসেন্ট মেনুভারিং করা হয়। আমরা মিডিয়ার লোক, আমরা এগুলো খুবই ভালো মতো জানি। ফলে আপনার এই সেন্সরশিপ শুধুমাত্র খবর বন্ধ করে হয় না, সেন্সরশিপ হয় যেটা ইস্যু, সেই ইস্যুটাকে ওভারলেপ করার জন্য, যেটা ইস্যু না, নন ইস্যুকে ইস্যু করার মধ্য দিয়েও এক ধরনের সেন্সরশিপ হয়। এটা বিখ্যাত আপনার থিঙ্কার উম্বার্তো ইকোর একটা খুব বিখ্যাত লেখা আছে, হাউ ফ্যাসিজম ওয়ার্কস। ফ্যাসিজম এইভাবে ওয়ার্কস করে, যখন আপনি নন ইস্যুকে ইস্যুর মধ্যে নিয়ে আসবেন এবং তখন সত্য মিথ্যার পার্থক্যের ব্যাপারে মানুষকে আপনি একটা ব্লার জায়গায় নিয়ে যাবেন। আপনার মনে কিছু বলার আছে? আমি একটু জানতে চাচ্ছিলাম যে ফিজিক্যালি অ্যাবিউজিভ হওয়াটাকে নন ইস্যু বলছেন নাকি? না, আপনার ফিজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। ধরেন ওই যে এখানে আরেকটা জিনিস বলি, একটা দলের আমির হইতে পারবে না, সেটা নিয়ে সেটা নন ইস্যু। যেমন ধরেন একজন, ওনার কথা আমি স্পষ্ট হইতে পারি না, এটা আচ্ছা একটা উদাহরণ দিই, ফিজিক্যালি কারণ আমরা তো এর কালকে পর্যন্ত ফিজিক্যালি অ্যাবিউজিভ হওয়াটাকে বেশি খারাপ মনে করে আমরা প্রতিবাদ করছিলাম। একটা নারীকে তার পোশাক নিয়ে জামাতের এক সমর্থক, এক কর্মী, এটা আমি আরো অনেক আগের কথা বলছি, এটা কথা বললো, তারপর পুলিশ তাকে ধরলো, তারপরে তাকে জামিন করানো হলো, তাকে ফুলের মালা দিয়ে বরণ করানো হইলো। তারপরে ধরেন ফিজিক্যালি আপনার এই এক জায়গায় একটা লঞ্চে যে মারা, ওই যে পোশাক নিয়ে একটু দ্বিমত করি ভাই, আপনি কিন্তু একটু আগে বলছিলেন যে একটা দলের বক্তব্য দিলে আরেকটা দলের বক্তব্য দিয়ে সেটাকে কভার করা হয় বা কি জানি করা হয় আপনাদের মিডিয়ার ভাষায়, কিন্তু আপনি কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ফিজিক্যালি অ্যাবিউজিভ যারা হয়েছে সেইটা নিয়ে কথা না বলে কিন্তু আপনি আবার আরেকটা দলের কথা বলছেন। আপনার কথার সাথে আমি বুঝতে পারছি না, মানে আমি ঠিক ধরতে পারছি না যে আপনি আপনার কথাই আছেন কিনা। হ্যাঁ, আপনার লাইনে আসতেছি। ফলে এখন দেখেন, এটা আপনি যখন ফুলের মালা দিয়ে বরণ করেন তখন কি মেসেজটা যায়, যে এটা ওকে, এটা খুব কোয়াইট নর্মাল। আবার ধরেন লঞ্চে একটা মেয়ে কি পোশাক পরলে জন্য একজন মারা হইলো, নেটিজেনরা ছবি ভিডিও সহ প্রমাণ দিল, সরকার কোনো অ্যাকশন নিচ্ছে? সেটা কোন দলের আমি জানি না। হ্যাঁ, কোনো অ্যাকশন কিন্তু নেওয়া হয়নি, বরং এক ধরনের মতামত উৎপাদন করার, একটা মোরাল পুলিশিং করার একটা টেন্ডেন্সি দেখি,
যে নারী কিভাবে চলবে, নারী কিভাবে বলবে, নারীর সিদ্ধান্ত কি হবে, এটা প্রি জাজমেন্ট করে আগেই তৈরি করে দেন। যেমন ধরেন আপনি অনলাইনে মেয়ে, আপনি ধরেন মিলি আপা, ধরেন সে জোটের প্রার্থী, মিলি আপার সাথে ওই গত পরশু দিনই শো করতেছিলাম, সে তার মতো করে স্বতন্ত্র নির্বাচন করার জন্য তাকে যে পরিমাণে অ্যাটাক করা হয়, হ্যারাস করা হয়, জি, হ্যাঁ, এবং অনলাইনে হ্যারাসমেন্ট, এটা তো একটা কমন টেন্ডেন্সি 5 তারিখের পরে। অ্যাডভোকেট হুমায়রা নূর, 1.5 মিনিট সময়, একজন দর্শক আপনাকে ফোন আচ্ছা, দর্শক জানতে চেয়েছে যে আমাদের যেই ভাইরা এখন রাজনীতি করছে তারা আগে ছাত্রলীগ ছিল কিনা, বা তারা এখন নির্বাচনে টাকা পেয়েছে কোথায়। খুব সহজে উত্তর, ধরেন কেউ ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধকে ভালোবেসে সে আওয়ামী লীগের রাজনীতিটা করেছিল, কিন্তু যখন শেখ হাসিনা অন্যায় করেছে সেই 24-এর গণ অভ্যুত্থানে তারা কিন্তু নেতৃত্ব দিয়েছিল, তখন আপনি তাকে, আমি নিজে অনেক পদধারী আওয়ামী লীগের লোকজনকে চিনি, সুপ্রিম কোর্টে অনেক আইনজীবীকে চিনি যারা আওয়ামী লীগ করতো, কিন্তু ওই সময় ওই গোলাগুলি করা এবং আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলেছিল, এবং সেটার জন্য তারা দলীয়ভাবে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছে। সুতরাং ঢালাওভাবে সব আওয়ামী লীগকে আপনি গালি দিলে হবে না। যে অন্যায় করেছে তাকে বলতে হবে সে অন্যায়কারী, যে অন্যায় করে নাই তাকে আপনি এইভাবে শাস্তিযোগ্য করে তুলতে পারেন না। এক, দ্বিতীয় হচ্ছে এই যে এরা টাকা পাইলো কোথায়, টাকা তো এই যে ক্রাউড ফান্ডিং করতেছে আপনারাই দিচ্ছেন, তাহলে যদি তাদেরকে নির্বাচন করছে কেন এটা দেখতে খারাপ লাগে, টাকাটা দিলেন কেন? আপনাদের টাকাতেই তো নির্বাচন করছে। নারীর ইস্যুতে যেহেতু কথা বলছি, খুবই সতর্কতার সাথে এবং সাবধানের সাথে সকল রাজনৈতিক দলের জন্য বলছি, মানুষকে বোকা ভাইবেন না। নারীদেরকে আপনারা অনেক বোকা মনে করেন, নারীরা আপনাদেরকে, আর আসলে আপনারা নারীদের প্রতি কি চিন্তা করেন সেইটা নারীরা অ্যাসেস করবে। ধরেন আপনারা বলছেন নারীর জন্য আমি একজন আরেকজনকে পাল্টা আক্রমণ করছেন, কিন্তু নারী নিয়ে আপনার নারীর মর্যাদা এবং সম্মান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নারীকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আপনার কি পরিকল্পনা সেটা নিয়ে আপনারা আদৌ কথা বলছেন না। শেষ এক প্রশ্ন, যে আসলে এই যে এবারকার নির্বাচনে নারীর বিষয়টি এখন এরপর থেকে এই যে কয়েকদিন আছে এক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিনা? না, গুরুত্বপূর্ণ হওয়ার কিছু নেই, কারণ হলো যেই রাজনৈতিক দলগুলো এখানে রাজনৈতিক প্রতিনিধিত্ব করছে তারা বহু পরীক্ষিত পুরানা দল, তাদের পজিশন জানে মানুষ, নারীদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি জানে। তারা বরং সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যা হলো তার যে চিরাচরিত দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বাইরে একটা কিছু সে শো করতে চাচ্ছে, যেটা সে আদতে না, সেটা শো করতে গিয়ে গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। সে নারীদেরকে আদারিং মনে করে, সে নারীদেরকে দুর্বল মনে করে, সে মনে করে নারীরা ফিজিক্যালি যোগ্য না নেতা হওয়ার, কিন্তু আবার তো ধরেন লাগবে, নারী ভোট তো তার লাগবে, তাই না? ফলে সে মনে একটা মুখে আরেকটা করতে গিয়ে এই প্যাচগোষ্ঠটা হয়ে যাচ্ছে বেসিক্যালি। কিন্তু এখানে হ্যাঁ, বিএনপি নারীদের ব্যাপারে পজিশন কি, খালেদা জিয়ার অবদান কি, হ্যাঁ, বিএনপির এখনকার পরিকল্পনা কি, প্রতিশ্রুতি না পরিকল্পনা কি, এগুলো মানুষ জানে। তো ফলে নতুন করে এখানে আমি আর কোনো সংকট দেখি না। আমি যেটা দেখি সেটা হলো যে এখানে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং পলিটিক্যাল লাই, যেটা যে কোনো মানে পলিটিক্যাল ট্রুথ, যেটা মিথ্যার চেয়ে ডেঞ্জারাস, যেটা ক্রিয়েট করার একটা একেবারে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে ক্ষেত্র এখানে প্রস্তুত করা হচ্ছে, এইটা সবচেয়ে বড় ঝুঁকি। এতে করে হচ্ছে কি, মানুষ ক্রিটিক্যাল ডিসিশনটা নিতে পারছে না, কৃত্রিম হাইপের মধ্য দিয়ে, হ্যাঁ, কৃত্রিম হাইপের মধ্য দিয়ে যখন ম্যানুভারিং করা হয়, তখন যেটা হয় যে সিটিজেনের যে ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তার যে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা, সেটা ম্যানিপুলেটিং হওয়ার সম্ভাবনা থাকে। দ্যাটস দ্য রিস্কি থিং আমি মনে করি। এটা নির্বাচন কমিশনকে খুব দ্রুত অ্যাড্রেস করতে হবে। একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, যে নারীদের সিক্স সেন্স কিন্তু খুব শার্প। নারীরা কার কাছে নিরাপদ, এইটা কিন্তু একটা অন্য পুরুষের কাছে, কোন দলের কাছে বলেন, কোন দলের ছেলেদের কাছে, পুরুষদের কাছে নারী কতটুকু নিরাপদ, এইটা কিন্তু নারী অ্যাসেস করতে পারে। সুতরাং আসলে ঢালাওভাবে কে কি বয়ান দিয়েছে এটা বলে লাভ নাই, নারী হিসাব করতে পারে। জি, আমরা নিশ্চয়ই এই সেকশনের ব্যাপারটি 12 তারিখে ইতিহাসের মধ্যে আছে, যেহেতু ইতিহাসের মধ্যে একটা রেকর্ড থাকে, ন্যাশনাল মেমোরি বলে একটা ব্যাপার থাকে না, ফলে এটা নিয়ে মানে একটা পরীক্ষিত দৃষ্টিভঙ্গি। আমরা আজকে আলোচনা শেষ করে আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ET নিউজের সঙ্গে থাকবেন।